18 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্বাগতম সবাইকে। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত বিষয় নিয়ে। কোটা নামের কুঠা দিয়ে মেধার পেছনে আঘাত কেন? আসুন বিস্তারিতভাবে জেনে নিই। কোটা হলো একটি নির্দিষ্ট সংখ্যক আসন বা পদ সংরক্ষণ করার প্রক্রিয়া, যা সমাজের বিশেষ শ্রেণী বা গোষ্ঠীর জন্য বরাদ্দ করা হয়। বাংলাদেশের সরকারি চাকরিতে 258 ধরনের কোটা রয়েছে, যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা 30%, জেলা কোটা 10%, নারী কোটা 10%, উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা পদ্ধতি বিদ্যমান। আমাদের দেশে কোটা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠীকে এগিয়ে নেওয়া। সংবিধানের 28 নং অনুচ্ছেদে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করতে পারবে না রাষ্ট্র। সংবিধানের 29 নং অনুচ্ছেদে উল্লেখ আছে, সরকারি চাকরিতে নিয়োগ বা পদ পাওয়ার ক্ষেত্রে সব নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে এবং বৈষম্য দেখানো যাবে না। নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশ যেন সরকারি চাকরিতে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করতে পারেন, সেই উদ্দেশ্যে তাদের কল্যাণে বিশেষ বিধান প্রণয়ন করা হবে। কোটা ব্যবস্থা সমাজের অনেক পিছিয়ে পড়া গোষ্ঠীকে উন্নতিতে সাহায্য করেছে। অনেক ছাত্রছাত্রী কোটার সুবিধার মাধ্যমে উচ্চশিক্ষা এবং চাকরির সুযোগ পেয়েছে, যা তাদের জীবনে অনেক বড় পরিবর্তন এনেছে। শুধু তাই নয়, নারী শিক্ষারও জাগরণ ঘটিয়েছে। সচিব ছিল, কোনো সরকারি পদে চাকরি পেত, পুলিশের কোনো পদে চাকরি পেত। একজন মহিলাও কি হাইকোর্টে জজ ছিল? কোথাও কেউ ছিল না স্পিকার। এমনকি আমি আপনাকে বলি, পাকিস্তান আমলে জুডিশিয়াল সার্ভিসে মহিলারা ঢুকতে পারবে না, এই আইন ছিল যা স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই আইন পরিবর্তন করে দেন। কিন্তু কোটা ব্যবস্থার কারণে অনেক মেধাবী ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোটা ব্যবস্থা মেধার সাথে সমতা আনতে ব্যর্থ হয়েছে। অনেক মেধাবী ছাত্রছাত্রী উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে যোগ্যতা থাকা সত্ত্বেও কোটা ব্যবস্থার কারণে সুযোগ থেকে বঞ্চিত হন। এবং একমাত্র এই বেকারের যে জীবনের কষ্টটা, এই কষ্টটা আসলে অন্য কেউ কারোর পক্ষে বোঝা সম্ভব না। আমরা মানুষ হিসেবে বেঁচে আছি, কিন্তু মানুষ বলা যায় না, মনে হয় যে আমরা জীবন্ত লাশের মতো। প্রায় শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছেন, তবে ভাগ্যে চাকরি জোটেনি। এরপর পার হয়ে যায় সরকারি চাকরির বয়স। ক্ষুব্ধ হয়ে 2022 সালের 19 সেপ্টেম্বর দুপুরে ফেসবুক লাইভে এসে শিক্ষা জীবনে অর্জিত সকল একাডেমিক সার্টিফিকেট ছিঁড়ে ফেলেন। সার্টিফিকেট পোড়াচ্ছেন চাকরি না পাওয়া সাবেক শিক্ষার্থীরা। তবে এবার শুধু সার্টিফিকেট পুড়িয়েই ক্ষান্ত হননি। পোড়ানোর আগে সার্টিফিকেট ধোয়া পানীয় পান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী শরীফুল হাসান শুভ। ধোয়া পানি, আমার সার্টিফিকেট ধোয়া পানি এখন আমি পান করছি আপনাদের সামনে। স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ থেকে পড়ে আমি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে সার্টিফিকেটে পেয়ে একটা ভালো প্রফেশনে ঢুকবো। কিন্তু আপনারা বলতেছেন বারবার যে সার্টিফিকেটটা পুরানোর বিষয়টা। ভাই, আমার হৃদয় অনেক রক্তকরণ হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। আপনি জানেন, এই একটা জায়গায় একটা ছেলে অ্যাডমিশন নেওয়ার জন্য কোটা ব্যবস্থা মেধার উন্নয়নে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মেধাবী শিক্ষার্থীরা সঠিক সুযোগ না পেলে তাদের মেধা বিকাশের পথ বন্ধ হয়ে যায়। এর ফলে দেশও মেধাবী জনবল থেকে বঞ্চিত হয়। সাল 1971, 7 মার্চ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম। তিনি নির্দেশনা দিলেন, যদি একটা গুলি চলে, তার এই ঘোষণার মধ্য দিয়েই বাংলার কামাল ছেলেরা বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতির স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনে। বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে বিশ্ব মানচিত্রে। মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় গৌরব ও স্বাধীনতার প্রতীক। মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান ও কৃতজ্ঞতা অপরিসীম। কিন্তু দুঃখজনকভাবে কিছু লোক নিজেদের ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে সরকারি সুবিধা ভোগ করছে
হচ্ছে। এর ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রায় 8,000 ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করলেও প্রতারণা বা মিথ্যা তথ্য দিয়ে সনদ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি এখনো। এমনকি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করছে সে টাকাও ফেরত আনার কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারের কোটি কোটি টাকা কাদের মাধ্যমে লোপাট হলো, কোনো ব্যবস্থা নেওয়া হবে কি তাদের বিরুদ্ধে? দেশের মুক্তিযুদ্ধ তালিকা নিয়ে বিভিন্ন সময় নানা ধরনের অনিয়মের অভিযোগ শোনা গেছে। এমনকি ভুয়া বা অমুক্তিযোদ্ধার সংখ্যা ঠিক কত সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য নেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে। কিভাবে কাদের মাধ্যমে এত ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে সে তথ্যও নেই তাদের কাছে। ভুয়া মুক্তিযোদ্ধারা জাল সনদ তৈরি করে ঘুষ দিয়ে এবং প্রশাসনিক দুর্নীতির মাধ্যমে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করছে। এই সুবিধাগুলো তারা চাকরি, ভাতা এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে ভোগ করছে। ভুয়া মুক্তিযোদ্ধাদের কারণে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবিচারের শিকার হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। স্বাধীনতার পর আমরা অনেক কিছু অর্জন করেছি। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার প্রসার, প্রযুক্তির উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অর্জন উল্লেখযোগ্য। কিন্তু বর্তমান সময়ে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের মেধার মূল্যায়ন করা প্রয়োজন। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন আনছে। রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অটোমেশনের মতো প্রযুক্তি আমাদের অর্থনীতি এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলছে। এই যুগে টিকে থাকতে এবং উন্নতি করতে আমাদের মেধার সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। বর্তমান কোটা ব্যবস্থা অনেক ক্ষেত্রে মেধার প্রতি অবিচার করছে। 56% কোটা ব্যবস্থা অনেক মেধাবী ছাত্রছাত্রীকে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও সুযোগ থেকে বঞ্চিত করছে। এর ফলে আমাদের দেশ মেধার সর্বোচ্চ ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছে। অধ্যাপক ডক্টর ফরিদউদ্দীন খান বলেন, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা কোটা সৃষ্টি করেছিলেন কারণ তখন মুক্তিযুদ্ধের কারণে মুক্তিযোদ্ধাদের পড়াশোনার ব্যাঘাত ঘটেছিল। পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধাদের রাষ্ট্র বিনির্মাণের কাজে লাগাতে চেয়েছিলেন। তিনি শুধু মুক্তিযোদ্ধা এবং আহত নারীদের জন্য কোটা দিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের সন্তান সন্ততি ও নাতি নাতনিদের কোটা দেননি। তখন মুক্তিযোদ্ধা কোটা যৌক্তিক ছিল, কিন্তু বর্তমান সময়ে এসে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের কোটা দেয়া কোনোভাবেই যৌক্তিক। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম বলেন, মেধা ও শ্রম দিয়ে যুদ্ধ করে প্রমাণ করো তুমি এক বীর মুক্তিযোদ্ধার নাতি। তোমার বাবা তো যুদ্ধ করেননি, যুদ্ধ করেছিলেন তোমার বাবার বাবা। তাহলে তুমি কোন যুক্তিতে কোটা পাবে? মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত কোটা মানা যায়। ওয়ারিশত বাবারটা ছেলেমেয়েরা পায়, দাদার কাছ থেকে নাতিরা পায় না। প্রকৃতপক্ষে কোটা থাকা উচিত শুধু প্রতিবন্ধীদের জন্য। একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান জনাব ডক্টর আওয়াল ফকির জয় বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার ছেলে হিসেবে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করছি। স্বাধীন বাংলাদেশের প্রতিটি ক্ষেত্র হোক প্রকৃত মেধাবীদের বিচরণভূমি। কোটা ব্যবস্থা সংস্কারের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি। মেধার মূল্যায়ন এবং সমতা নিশ্চিত করার জন্য কোটা ব্যবস্থাকে যৌক্তিক পর্যায়ে আনা প্রয়োজন। এতে করে আমরা মেধাবীদের সঠিক মূল্যায়ন করতে পারব এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হব। কোটা সংস্কারের মাধ্যমে আমরা মেধা এবং সমতার সমন্বয় করতে পারি। এতে করে সমাজের সব স্তরের মানুষ সমান সুযোগ পাবে এবং মেধার যথাযথ মূল্যায়ন হবে। এটি দেশের সার্বিক উন্নয়নে সহায়ক হবে। আসুন আমরা একসাথে কাজ করি এবং আমাদের দেশের মেধাবীদের প্রাপ্য সুযোগ ও সম্মান ফিরিয়ে দিই। ধন্যবাদ সকলকে।